নগর পরিকল্পনার ভিত্তি হচ্ছে ডেটাবেস। আমি যে সিদ্ধান্তই নেই ডেটার উপর ভিত্তি করে নিতে হয়। কিছু কাজ আছে আপনার প্রাতিষ্ঠানিক সংস্কার করা, এইটা হচ্ছে যে সবচেয়ে কম অগ্রাধিকার। আর কিছু অজনপ্রিয় কাজ করতে হবে। এই বলিষ্ঠ নেতৃত্বে জায়গাটায় আমাদের কিছু কাজ না করলেই নয়। ভবিষ্যৎ যে মডেলিং করে বের করতে হয় সেই জায়গাটায় যত প্রযুক্তি ব্যবহার করা যাবে আমার অ্যাকুরেসি তত বাড়বে। শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবী তো প্রযুক্তিগত জায়গায় অনেক পরিবর্তন হয়েছে, অনেক ডেভেলপ হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, বিগ ডেটা, স্যাটেলাইট প্রযুক্তি সব কিছুই এসেছে। এইগুলো আগামী 10 বছরে নগর পরিকল্পনা কতটা বদলে যাবে প্রযুক্তির কল্যাণে? এটা দেখেন, নগর পরিকল্পনার ভিত্তি হচ্ছে ডেটাবেস। আমি যে সিদ্ধান্তই নেই ডেটার উপর ভিত্তি করে নিতে হয়। এই ডেটা কালেকশানের জায়গাটায়, ডেটা ইন্টারপ্রিটেশনের জায়গাটায় এবং ভবিষ্যৎ যে মডেলিং করে বের করতে হয় সেই জায়গাটায় যত প্রযুক্তি ব্যবহার করা যাবে আমার অ্যাকুরেসি তত বাড়বে। তো যত অ্যাকুরেসি তথ্য নিয়ে ভবিষ্যতের মডেলিং নিয়ে আমি সিদ্ধান্ত নিব তত বেশি বাস্তবমুখী পরিকল্পনা হবে এবং আমি দেখছি আগামী 10 বছরে অনেক পরিবর্তন হবে। যেমন আমি বলছিলাম যে অর্থনীতিকে প্রজেকশন করে বের করা হয়েছে, তাহলে আমরা দেশের ভূমি ব্যবহার পরিবর্তন কেমন হবে। আমি যে কয়েকটা ফিগার বললাম, কৃষি জমি, বনভূমি, তারপর হচ্ছে যে আমাদের জলাভূমি এবং 8 ভাগ যদি আমি বলি আমাদের জমি আছে যেখানে আমরা নগরায়ন, শিল্পায়ন বা অর্থনৈতিক উন্নয়ন করতে পারবো। এটাও কিন্তু আমরা ওই তথ্য প্রযুক্তি মডেলিং দিয়ে বের করে অ্যানালাইসিস করে কিন্তু আমরা এই পরিকল্পনার জায়গাটায় সিদ্ধান্ত নিতে পারবো। এটা ইতিমধ্যে বিভিন্ন দেশে হয়, আমাদের দেশেও কিন্তু বেশ কিছু প্রতিষ্ঠান আছে। আমাদের মেম্বাররাই আধুনিক এশিয়ার ভিতরে সবচেয়ে অত্যাধুনিক ড্রোন ব্যবহার করে তথ্য কালেক্ট ভূমি জরিপের জন্য। হ্যাঁ, ভূমি জরিপ, শুধু ভূমি না, ভূমির উপরে যত ধরনের নির্মাণ হয়েছে, বা পানি প্রবাহ কোন দিকে যাচ্ছে, কৃষি, বনভূমি, সব কিছু মিলিয়ে কাজ কিন্তু কিছু কিছু হচ্ছে। কিন্তু তারা আসলে প্যাট্রোনাইজ হচ্ছে না। রাষ্ট্রীয় যে মেকানিজম, রাষ্ট্রযন্ত্র, তারা কিন্তু তাদেরকে আপনার পেছনে ফেলে সামনে হচ্ছে অন্য পেশাজীবী, অন্যরা মূল নেতৃত্বে আছে আর কি। রাষ্ট্রের যে মন্ত্রণালয় বা যারা এর সাথে সম্পৃক্ত থাকার কথা তারা এই বিষয়টা বোঝে কিনা, এটা একটা বিষয়। আপনারা যেটা বুঝছেন সেটা তাদেরকে বোঝানোর জন্য কোনো পদক্ষেপ আপনারা নিচ্ছেন কিনা? আচ্ছা, এখন দেখেন, আমরা তো রাষ্ট্রযন্ত্র মন্ত্রণালয় বলতে প্রথমত সচিবালয় যারা আছেন এবং মন্ত্রী হিসেবে যারা পরিচালনা করছেন, ওনারা চান না তা নয়, কিন্তু এই চাওয়াটা বাস্তবায়ন করার জন্য, অপারেশনালাইজ করার জন্য যে কাজগুলো করতে হবে সেই কিছু কাজ আছে আপনার প্রাতিষ্ঠানিক সংস্কার করা। এইটা হচ্ছে যে সবচেয়ে কম অগ্রাধিকার। আর কিছু অজনপ্রিয় কাজ করতে হবে। এই বলিষ্ঠ নেতৃত্বে জায়গাটায় আমাদের কিছু কাজ না করলেই নয়। যেমনটি দেখেন, কিছুদিন আগে কোনো একজন প্রতিমন্ত্রী মহোদয়ের সাথে আমার একটা প্রোগ্রামে থাকার সুযোগ হয়েছিল। আমি ওনাকে বললাম যে, প্রতিমন্ত্রী মহোদয়, আপনি প্রতিদিন যাদের কাছ থেকে অ্যাডভাইস পাচ্ছেন উনি হয় অ্যাডমিন ক্যাডারের কোনো ব্যক্তি অথবা প্রকৌশলী। এই 2 ধরনের ব্যক্তির বাইরে আপনি কিন্তু আপনার সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনি কোনো ব্যক্তির কোনো পরামর্শ পাচ্ছেন না। আপনার আশেপাশে কিন্তু আপনার কোনো নগর পরিকল্পনাবিদ নাই, কিন্তু আপনার মন্ত্রণালয়ের গুরু দায়িত্ব হচ্ছে পরিকল্পিত নগরায়ন গড়ে তোলা। তা উনি এই কোশ্চেনের সরাসরি কোনো উত্তর দেন নাই, কারণ এই কোশ্চেনের উত্তর দেওয়ার জন্য যে বলিষ্ঠ নেতৃত্ব এবং যে প্রাতিষ্ঠানিক পুনর্গঠন করা দরকার সেটা মাননীয় প্রধানমন্ত্রী ছাড়া অন্য কারোর পক্ষে উত্তর দেওয়া সম্ভব না। তা আমরা যখন আশাবাদী হয়েছিলাম, যখন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী দেশে ব্যাক করলেন, উনি এসেই বললেন আই হ্যাভ এ প্ল্যান, তখন আমরা কিন্তু খুবই উজ্জীবিত হয়েছিলাম, আশাবাদী হয়েছিলাম। তো ওনার পরিকল্পনা তো ম্যানিফেস্টো আকারে এসেছে। এখন এই ম্যানিফেস্টো বাস্তবায়ন করতে গেলে দেখেন, এই ম্যানিফেস্টো বাস্তবায়ন করেই তো উনি বলেছেন দেশকে বদলে দিবেন, বাংলাদেশ প্রথম, বাংলাদেশকে বদলে দিবেন। কিন্তু বাংলাদেশকে যদি বদলে দিতে হয় কিসের মাধ্যমে দিবেন? উনি তো একটা ভিশন দিয়েছেন, বাস্তবায়ন করবে কে? আমলাতন্ত্র এবং আমাদের যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো তারাই তো মুখ্য ভূমিকা পালন করবে। সেই সাথে আপনার বেসরকারি খাত থেকে শুরু করে বাইরে যারা আছে তারাও সহযোগী হিসেবে কাজ করবে, কিন্তু মূল স্টিয়ারিং কাজটা তো তারা করবে। এখন আমি বলি, যে প্রতিষ্ঠান, মনে করেন যে প্রতিষ্ঠানগুলো, আমি শুধুমাত্র 1-2টা রাজুক বা সিটি কর্পোরেশনের কথা বলবো না, যে প্রতিষ্ঠানগুলোর কাজের মাধ্যমে
54-55 বছর পরে ঢাকা শহর পৃথিবীর ভিতরে সবচেয়ে দূষিত শহরের মর্যাদা পায়, সেই প্রতিষ্ঠানগুলো দিয়েই কি আপনি এই নির্বাচনী ম্যানিফেস্টো বাস্তবায়ন করতে পারবেন? পারবেন না। আমি বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যে আপনার যে পরিকল্পনা, যে ইলেকশন ম্যানিফেস্টো দিয়েছেন, সেটা বাস্তবায়ন করতে গেলে সমান তালে আপনার প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠনের কাজটাও করতে হবে। প্রতিষ্ঠান যদি একবার পুনর্গঠন করতে পারেন, আপনার মেয়াদ, তারপরের মেয়াদ, এই প্রতিষ্ঠানগুলোই কিন্তু জনসেবা দিয়ে যাবে এবং বছর পর বছর বাস্তবিক ধরেই পরিবর্তন সম্ভব। সাধারণ মানুষ সেই বেনিফিটগুলো পেতে থাকবে। আমাদের যে পরিবর্তন হচ্ছে না সেটা আজকেই মাননীয় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি প্রোগ্রামে বলেছেন যে বাংলাদেশে আসলে এই সময়টাতে শুধুমাত্র তারেক রহমান সাহেবের এই পরিবর্তন হয়েছে, আর কোনো পরিবর্তন হয়নি। যা যেভাবে চলছিল ঠিক সেভাবেই চলছে। যারা ঘুষ খেত এখন তারাই হয়তো লোক বদল হয়েছে, কিন্তু সেই প্রক্রিয়া চলছে।